যাদের স্টাডি গ্যাপ আছে তারা ধরে রাখেন যে মালয়েশিয়াতে আপনারা 100% রিজেক্ট খাবেন। এইখানে কোনো 99% না, 1% চান্সও নেই। মালয়েশিয়াতে যে মিড বাজেট এবং হাই বাজেট ইউনিভার্সিটিগুলো আছে সেইগুলোতেও একটা পরিবর্তন আনছে, সেটা হচ্ছে কোটা সিস্টেম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমার রেকর্ড করা আমি স্টুডেন্ট ভিসা রিলেটেড যতগুলো ভিডিও বানাইছি সবগুলো থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ভিডিওটা হচ্ছে আজকে। কারণ আমি আজকে হচ্ছে মালয়েশিয়ার নতুন ভিসা নীতি 2025 সালের স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ওইটা নিয়ে আলোচনা করব। এবং এর থেকে বড় বিষয়টা হচ্ছে যে কি কারণে আপনারা যখন অ্যাপ্লাই করবেন আপনার ভিসাটা রিজেক্ট হইব এবং ওইটার সম্ভাবনা 99%। এই সকল বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি আজকে এই ভিডিওতে টোটালি আলোচনা করব। সো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন যদি আপনি মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান। সো আপনার এই বিষয়টা নিয়ে অবশ্যই কনসার্ন থাকা উচিত, কারণ সব আলোচনার মূল বিষয়টা কি জানেন? সেটা হচ্ছে যে আপনার ইএমজিএস ফিটা যত আপনি মাইর না খান। কারণ আপনার যদি ইএমজিএস থেকে অথবা ইমিগ্রেশন থেকে অথবা বাংলাদেশ এম্বাসি থেকে আপনার ভিসাটা রিজেক্ট করে দেয় অথবা অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দেয়, তাহলে কিন্তু আপনি আপনার ইএমজিএসের টাকাটা টোটালি আপনার লস হইব, কারণ ইএমজিএস ফি কিন্তু নন রিফান্ডেবল। সো এইটা নিয়ে আমি আসবো একটু পরে, একদম ভিডিও শেষে আবার এটা নিয়ে আলোচনা করব। সো প্রথম যে পরিবর্তনটা অথবা প্রথম যে এই কারণে আপনার ইএমজিএস অথবা ইমিগ্রেশন অথবা বাংলাদেশ এম্বাসি আপনার ভিসাটা রিজেক্ট করবো, অথবা যে প্রথম যে পরিবর্তন সেটা হইতেছে ডিপ্লোমার ফাইল নেওয়া মালয়েশিয়াতে টোটালি অফ হয়ে যাবে আস্তে ধীরে। কারণ ডিপ্লোমা বলতে পারেন যে ভাই এত হলে কী করবো, সো আপনারা ফাউন্ডেশন আসতে পারেন। সো ডিপ্লোমা ফাইলটা কেন মালয়েশিয়া সরকার নিব না, অথবা ইউনিভার্সিটিগুলো কেন নিব না, অথবা কেন রিজেক্ট হবে ডিপ্লোমাতে যদি কেউ অ্যাপ্লাই করে, সেটার কারণটা হচ্ছে যে মালয়েশিয়াতে ম্যাক্সিমাম ডিপ্লোমা করতে আসে কিন্তু লো বাজেটের কলেজগুলাই। সো লো বাজেটের কলেজগুলাই টোটালি অফ হয়ে যেতেছে এবং অফ অলরেডি করে দিছে। সেই লো বাজেটের কলেজগুলা যেগুলো সি ক্যাটাগরিতে আমি সম্বোধন করি, যেগুলো টিউশন ফিস খুবই কম এবং যেগুলো মেনলি ভিসা কলেজ নামে পরিচিত। সো এটার কারণটা হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু ওয়ার্ক পারমিট ম্যাক্সিমাম সময় অফ থাকে, দেখা যায় 2 বছর 3 বছর পরে যেটাকে কলিং ভিসা বলো এটা চালু হয়। সো এই কলিং ভিসা অফ থাকার কারণে যাদের ইন্টেনশনটা হচ্ছে মালয়েশিয়াতে এসে কাজ করব, তারা এই লো বাজেটের কলেজগুলোতে স্টুডেন্ট ভিসা নিয়ে আসে এবং 1 বছরের ভিসা নেয়। দেন হচ্ছে ওনারা পলাই যায় পাসপোর্টটা নিয়ে, তারা হচ্ছে কোনো কারণে বা কোনো ওয়েতে অবৈধ হয়ে যায় এবং মালয়েশিয়াতে লং টাইম স্টে করে ভিসা ছাড়া, অথবা তারা জব ভিসায় কনভার্ট হয়ে যায়, পড়াশোনা টোটালি অফ করে দেয়। সেই কলেজগুলোকে বলা হয় ভিসা কলেজ এবং সেইগুলোতে স্টুডেন্ট আনা টোটালি বন্ধ। এবং এটার সাথে ডিপ্লোমার সম্পর্কটা কী? কারণ এই কলেজগুলো অফারই করে ডিপ্লোমা, এবং মালয়েশিয়াতে ডিপ্লোমার অবস্থাটা এরকম হয়ে গেছে যে ফাউন্ডেশন কোর্স থাকা সত্ত্বেও লং টাইম ভিসা নেওয়ার জন্য ডিপ্লোমাতে অ্যাপ্লাই করে এবং আইসা এখানে কাজ করে, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। সো ডিপ্লোমার ফাইল নেওয়া যে বন্ধ হয়ে যেতেছে, এটার বাস্তব উদাহরণ এখন আমি আপনাদেরকে দিতেছি। সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে ইন্তি ইউনিভার্সিটি এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, এই দুইটা ইউনিভার্সিটি কিন্তু মালয়েশিয়ার টপ লেভেল প্রাইভেট ইউনিভার্সিটি। টপ বাজেট বলেন বা টপ র্যাঙ্কিং বলেন বা টপ লেভেল বলেন, ওই ইউনিভার্সিটিগুলোর মধ্যে। সো এইগুলাতেই আমার দুইটা স্টুডেন্ট, একটা এশিয়া প্যাসিফিকে এবং একটা হচ্ছে ইন্তি ইউনিভার্সিটিতে, তারা ইএমজিএস থেকে ডিরেক্ট রিজেক্ট খাইছে। একজনে 35% থেকে রিজেক্ট খাইছে এশিয়া প্যাসিফিকের যিনি, আরেকজন হচ্ছে ইন্তি ইউনিভার্সিটি, সে হচ্ছে বাংলাদেশ এম্বাসি থেকে রিজেক্ট করছে। জাস্ট অ্যাম্বাসেডর ওর কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে ওইটাও দেখে নাই, জাস্ট 1 বছরের গ্যাপ এবং কেন ডিপ্লোমাতে অ্যাপ্লাই করছে, যার কারণে দেখেও রিজেক্ট করে দিচ্ছে। সো পরবর্তীতে সেকেন্ড টাইম ভিসা উঠাইতে পারছে, বাট এশিয়া প্যাসিফিকটা 35% রিজেক্ট। সো এইটা কেন, আমি যখন ভিডিওটা শেষ করবো তখন আপনারা বুঝতে পারবেন। সো 2 নম্বর বিষয়টা সেটা হইতেছে স্টাডি গ্যাপ। সো যাদের স্টাডি গ্যাপ আছে তারা ধরে রাখেন যে মালয়েশিয়াতে আপনারা 100% রিজেক্ট খাবেন। এইখানে কোনো 99% না, 1% চান্সও নেই, 100% রিজেক্ট খাবেন। সো এইটার গ্যাপটা কত বছর? ম্যাক্সিমাম আপনার সর্বোচ্চ গেলে দেখা যায় 1 বছরের গ্যাপ ওরা অ্যাকসেপ্ট করবো। 2 বছরের গ্যাপ, সেই ক্ষেত্রে যদি কারো থাকে 2 বছরের গ্যাপ, সেই ক্ষেত্রে তার 50-50 চান্স, যদি বাই এনি চান্স রিজেক্ট নাও করে, সো বাংলাদেশ এম্বাসি থেকেও রিজেক্ট খাওয়ার একটা চান্স আছে, পসিবিলিটি আছে। আদারওয়াইজ তারটাও রিজেক্ট হয়ে যাবো, কিন্তু আসতে পারবো। সেটা হচ্ছে যদি এক্সপ্লেনেশন দিতে পারে অথবা সাপোর্টিং ডকুমেন্টস দিতে পারে যে কী কারণে গ্যাপটা হয়েছে 2 বছর। আদারওয়াইজ 2 বছর অধিক যাদের গ্যাপস, তারা ডিপ্লোমাতে বলেন ব্যাচেলরে বলেন যেখানে অ্যাপ্লাই করেন আপনারা রিজেক্ট খাবেন, এক্সেপ্ট মাস্টার্স এবং পিএইচডি বাদে। মাস্টার্স এবং পিএইচডিতে স্টাডি গ্যাপ কোনো সমস্যা না, এটা পৃথিবীর সব দেশেই। সো এইটা নিয়ে কোনো প্যারা নাই, কারণ মাস্টার্সের পরে ব্যাচেলরের পরে যারা মাস্টার্সে ভর্তি হয় অনেকে হয় না, মাস্টার্সের পরে অনেকে পিএইচডিতে ভর্তি হয় অনেকে হয় না।
কারণ ব্যাচেলারের পরে অনেকে জব করে, মাস্টার্সের পরে অনেকে জব করে, সো জব এক্সপিরিয়েন্স লেটার দিয়ে কাভার আপ দেওয়া যায়। সো সেইটা কোনো সমস্যা না মাস্টার্স এবং পিএইচডি ক্ষেত্রে। বাট ফাউন্ডেশন, ডিপ্লোমা অথবা ব্যাচেলর এই 3টা কোর্সে যারা অ্যাপ্লাই করব তাদের যদি স্টাডি গ্যাপ 2 বছরের বেশি থাকে তারা কিন্তু ইএমজিএস থেকে বলেন বা ইমিগ্রেশন থেকে বলেন অথবা বাংলাদেশ এম্বাসি থেকে বলেন সব জায়গা থেকে রিজেক্ট খাইবেন। এইটারও বাস্তবিক উদাহরণটা হচ্ছে 2025 থেকে কার্যকর করার কথা ছিল, বাট এই লাস্ট সেপ্টেম্বরে যারা অ্যাপ্লাই করছে যাদের স্টাডি গ্যাপ আছে তাদের ফাইলগুলো কিন্তু এখন 35%-এর পরে আটকায় রয়েছে 50%-এ গিয়া। কারণ একটা সময় দেখা যেত যে বাংলাদেশ থেকে বা পৃথিবীর যে কোনো দেশ থেকে মালয়েশিয়াতে যদি কেউ অ্যাপ্লাই করতো যাদের লং টাইম স্টাডি গ্যাপ আছে তাদের কিন্তু ভিসা নিয়ে কোনো সমস্যা ছিল না ভিসা পাওয়ার ক্ষেত্রে, কারণ ইএমজিএস এবং ইমিগ্রেশন 2টি অ্যাপ্রুভাল হয়ে যেত। এইটার বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই বলি। আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনার 5% থেকে 35% পর্যন্ত ডকুমেন্টসগুলো চেকিং অবস্থায় থাকে হচ্ছে ইএমজিএসের কাছে, 35% থেকে 70% পর্যন্ত আপনার ডকুমেন্টসগুলো থাকে হচ্ছে ইমিগ্রেশন পর্যন্ত। সো এখন বিষয়টা কতটুকু সেন্সিটিভ আপনি চিন্তা করেন। আগে ডকুমেন্টসগুলো চেক দেওয়ার কথা ছিল 5% থেকে যখন 35% পর্যন্ত যায় ইএমজিএসের কাছে যখন ডকুমেন্টসগুলো থাকে তখন তারা চেক দিত যে তাদের ডকুমেন্টসে কোনো ভুল আছে কিনা, কোনো স্টাডি গ্যাপ আছে কিনা বা হাবিজাবি কোনো সমস্যা আছে কিনা। বাট যখন ইমিগ্রেশনের কাছে চলে যেত তারা জাস্ট 2টা জিনিস দেখতো। একটা হচ্ছে যে উনি এর আগে কখনো মালয়েশিয়াতে আসছিল কিনা, অথবা মালয়েশিয়া থেকে কি সে লিগালি চলে গেছিলো কিনা নাকি ইলিগাল থাকা অবস্থায় চলে গেছিলো, অথবা মালয়েশিয়াতে যদি উনি কখনো আইসা থাকে ওনার নামে কোনো ক্রাইম রিপোর্ট আছে কিনা, ছোটোখাটো মামলা আছে কিনা বা কোনো ধরনের সমস্যা আছে কিনা বা কোনো ব্যাড ইম্প্যাক্ট কইরা উনি কি বাংলাদেশে চলে গেছে কিনা সেই বিষয়গুলো দেখে অ্যাপ্রুভাল দিত। বাট স্টাডি গ্যাপের বিষয়টা এখন ইমিগ্রেশনই ডাইরেক্ট দেখে। ইমিগ্রেশনে কিন্তু এটা কাজ ছিল না, কাজটা ছিল কার ইএমজিএসে। সো স্টাডি গ্যাপ হিউজ একটা প্রবলেম। সো এইটা যাদের থাকবে আমি বলবো যে আপনারা কারো কথা না শুই না আপনারা অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে? আপনাদেরকে কেউ যদি প্রলোভনা দেখায় যে আমি কইরা দিব, আপনারা ডিরেক্টলি না করে দিবেন। কারণ আপনি যখন অ্যাপ্লাই করবেন লসটা কিন্তু ওনার হইব না, লসটা হইব আপনার ইএমজিএস ফিটা আপনি লস করবেন, সমস্যা হইব আপনার ফ্যামিলির, ওনার কিছু হইব না, ঠিক আছে? যেহেতু ইএমজিএস ফিটা নন রিফান্ডেবল। 3 নাম্বার বিষয় যেটা পরিবর্তন সেটা হইতাছে যে মালয়েশিয়াতে একমাত্র জেনুইন স্টুডেন্টদেরকে নিব, যাদের মানে জেনুইন স্টুডেন্ট কারা। এখন বলতে পারেন যে আমার তো লং গ্যাপ আছে 2 বছর 3 বছর, বাট আমি সত্যি অর্থে পড়তে চাই। সো এইটার প্রুফ কি? অথবা আমি ডিপ্লোমাতে আসতে চাই বাট আমি সত্যি অর্থে পড়াশোনা করবো, আমি ভাইগা যাবো না, অথবা আমি এইখানে এসে কাজ করবো না। সো এটার প্রুফটা হচ্ছে আপনার যখন লং স্টাডি গ্যাপ থাকবো, আপনার যদি ইংলিশ প্রফিসিয়েন্সি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এক্সট্রা একটা সাপোর্ট হিসেবে কাজ করে, সেক্ষেত্রে হয়তো আপনি ভিসা পাইতে পারেন। সো আমি বলবো যে যাদের 1 বছরের গ্যাপ আছে অথবা 1-এর অধিক গ্যাপ আছে, যেটাই থাকুক, বাট নতুন স্টুডেন্ট সবার মাস্ট বি ইংলিশ প্রফিসিয়েন্সি থাকা বাধ্যতামূলক। এইটা মালয়েশিয়ার ক্ষেত্রে আগে ছিল না, কারণ আগে ছিল যে এইখানে আসার পর মেন কোর্সে ঢোকার আগে ইংলিশ প্রফিসিয়েন্সি সাবমিট করলে কিন্তু আপনাকে ক্লাস করতে দেবে, ভিসা পাওয়ার ক্ষেত্রে না। কিন্তু এখনও এইটা ম্যান্ডেটরি না, কিন্তু আপনি যে জেনুইন স্টুডেন্ট, আপনি যে সত্যি অর্থে মালয়েশিয়াতে পড়তে আসবেন সেটার প্রুফ হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি থাকা। হয়তো বা এটা হইতে পারে TOEFL, হইতে পারে পিটি, হইতে পারে আইএলস, হইতে পারে ল্যাঙ্গুয়েজ স্কিল, হইতে পারে মুয়েট। সো মুয়েটটা হচ্ছে মালয়েশিয়াতে আসার পরে, বাট এনি কাইন্ড অফ ইংলিশ প্রফিসিয়েন্সি থাকাটা হচ্ছে আপনাদের জন্য সেফ, মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে সেফ। সো 4 নাম্বার যে পরিবর্তনটা সেটা হইতেছে যে এই যে বললাম লো বাজেট কলেজগুলা অথবা লো র্যাঙ্কের কলেজগুলো টোটালি অফ হয়ে গেছে। সো এখন মালয়েশিয়াতে যে মিড বাজেট এবং হাই বাজেট ইউনিভার্সিটিগুলো আছে সেইগুলোতেও একটা পরিবর্তন আনছে, সেটা হচ্ছে কোটা সিস্টেম। এটা কেন? কারণ পৃথিবীর সব দেশ থেকে মালয়েশিয়াতে অ্যাটলিস্ট বাংলাদেশি স্টুডেন্ট হচ্ছে সব থেকে বেশি, এবং বাংলাদেশি স্টুডেন্টদেরকে একদম নিচু চোখে দেখে। কারণটা হচ্ছে আমরা ওই রকমভাবে নিজেদেরকে প্রেজেন্ট করছি, আসার পর ক্লাস করি না, কাজ করি, যে ইউনিভার্সিটিতে আসুক, মানে একটা হাবিজাবি অবস্থা। সেটার জন্য বাংলাদেশি স্টুডেন্ট ওদের এখন দরকার নেই, কারণ ইন্টারন্যাশনাল অনেক দেশ স্টুডেন্ট ওদের আছে, আরব থেকে আসে, মিডল ইস্ট থেকে আসে, ঠিক আছে, আফ্রিকা থেকে আসে, বা পাকিস্তান, ইন্ডিয়া থেকে আসে। সো বাংলাদেশি স্টুডেন্টদেরকে না নিলে ওদের চলবো, এরকম একটা মেন্টালিটি এখন ওদের হয়ে গেছে। বাট বাংলাদেশি স্টুডেন্ট নিবে, বাট জেনুইন স্টুডেন্ট। সো কোটা সিস্টেমটা কি? যত ইউনিভার্সিটিগুলো আছে ওদেরকে একটা কোটা সিস্টেম কইরা দিব, সেটা হচ্ছে
100 স্টুডেন্ট যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেওয়ার পারমিশন পায় একটা ইউনিভার্সিটি, সেক্ষেত্রে 15 জন অথবা 25 জন, আই মিন 15 to 25% হচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট নিতে পারবো। আগে যেরকম যত স্টুডেন্ট মনে হচ্ছে তত স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারতো, বাট এখন এইরকম সিস্টেমটা হইব না। দেখা যায় একটা মাসে 100 স্টুডেন্ট নেওয়ার পারমিশন আছে একটা ইউনিভার্সিটি। সো এখন যদি 15টা বাংলাদেশি স্টুডেন্টের ফাইল পড়ে 16 নাম্বার বাংলাদেশি স্টুডেন্ট আর নিব না। সো এটা হচ্ছে কোটা সিস্টেম। এইটাও অলরেডি মালয়েশিয়াতে জানুয়ারি থেকে ইনশাল্লাহ আশা করি যে কার্যকর হইব। সো আমার বিষয়টা হচ্ছে এইখানে সাজেশন দেওয়ার 2 থেকে 3টা জিনিস আছে। একটা হচ্ছে আপনারা ডিপ্লোমাতে অ্যাপ্লাই করবেন না, কারণ ডিপ্লোমাতে ম্যাক্সিমামই অ্যাপ্লাই করে যাদের পড়াশোনা অনেক গ্যাপ, এইখানে এসে কাজ করব, অথবা জাস্ট আসে 1 বছরের ভিসা নেওয়ার জন্য, যার কারণে ডিপ্লোমা ফাইলটা টোটালি অফ হয়ে গেছে। লো র্যাঙ্কের কলেজগুলো বা লো বাজেটের কলেজগুলো অনেকে বলে 3.5 লাখ টাকা, 4 লাখ টাকা বা 4.5 লাখ টাকা মালয়েশিয়া, এই জিনিসগুলো অ্যাভয়েড করার ট্রাই করবেন। দেন হচ্ছে আপনারা সেফ জোনে থাকতে পারবেন, কারণ ওনাদের লস হবে না, লসটা হবে আপনার। ঠিক আছে। 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে একমাত্র যারা জেনুইন স্টুডেন্ট তারাই মালয়েশিয়াতে এখন আসতে পারবো। সো এইটা হচ্ছে আমি পার্সোনালি এই বিষয়টা নিয়ে হ্যাপি, কারণ আপনি আমার ভিডিওটা দেখতেছেন, আপনি হয়তো বা এইখানে প্ল্যান করছেন আইসা সত্যি করতে পড়াশোনা করবেন, আমি এখানে সত্যি করতে পড়াশোনা করি, বাট ওই লোকগুলোর কারণে যখন আমাদেরকে খারাপ চোখে দেখা হয় যে বাংলাদেশি স্টুডেন্ট মানেই সমস্যা, সো যখন শুনে যে কোথা থেকে আসছো, কী করো, যদি বলি পড়াশোনা করি, কোথা থেকে আসছো, বাংলাদেশ থেকে, সো একটা ব্যাড ইফেক্ট মানে ব্যাড ইম্প্যাক্ট পড়ে আমাদের উপর। সো এই বিষয়টা আস্তে ধীরে হয়তো অফ হয়ে যাবে, কারণ একমাত্র জেনুইন স্টুডেন্ট মালয়েশিয়াতে কিন্তু অনেক জেনুইন, অনেক সত্যি করতে পড়াশোনা করতে আসে ভালো ভালো ইউনিভার্সিটিগুলো, সানোয়ে, মনাশ, টেইলর্স, ইন্তি, সাইবারজা ইউনিভার্সিটি, আইইউকেএল, এইগুলোতে কিন্তু ম্যাক্সিমামই পড়াশোনা করতেই আসে। সো এত টাকাতে যেহেতু আসে তার মানে এইখানে কাজ করতে আসে না। সো এইরকম ফাইলগুলোই বাংলাদেশ থেকে এখন একমাত্র অ্যাপ্রুভ করা হইব। সো যেটা আলোচনার মূল বিষয়, যদি আপনাদের ইংলিশ প্রফিসিয়েন্সি না থাকে, লং গ্যাপ না থাকে, অথবা আপনি সদ্যমাত্র পাস করছেন, তারাই একমাত্র ভিসা পাবেন। আদারওয়াইজ যদি লং গ্যাপ থাকে, ইংলিশ প্রফিসিয়েন্সি না থাকে, আপনার টার্গেটটা যদি হয় মালয়েশিয়াতে এসে জব কর্ম, সো আপনার জন্য ব্যাড নিউজ। অ্যাট দ্য সেম টাইম আমাদের জন্য গুড নিউজ, যে এই যারা স্ক্যামগুলো করতো তাদেরও এখন মনে করেন যে অফ হয়ে যাব, এবং যারা জেনুইন স্টুডেন্ট তাদের জন্য মালয়েশিয়াতে ব্রাইট একটা ফিউচার আছে। এখানে পড়াশোনা করতেও সুবিধা হইব, পার্ট টাইম জব পাওয়ার ক্ষেত্রেও সুবিধা হইব, এবং এইখানে সুন্দর মতো পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবো। সো এইটাই। সো মালয়েশিয়ার নতুন ভিসা নীতি যদি হয়, সংক্ষিপ্ত করে আমি বলছি, আরও বিভিন্ন জিনিস আছে যেগুলো আমি প্রয়োজন মনে করি নাই বলার, বাট এইগুলো হচ্ছে আলোচনার মুখ্য বিষয়, কারণ এইগুলাই হয় মালয়েশিয়াতে। সো আশা করি ভিডিওটা দেখলে যারা অ্যাপ্লাই করবেন আপনারা চিন্তা ভাবনা করে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এই বিষয়গুলো নিয়ে কেউ কথা বলে নাই, বলবো না ইন ফিউচারে, কারণ সবাই চায় দিন শেষে যে ইএমজিএস ফি 2100 টাকা, 2150 রিঙ্গিত, আপনার থেকে 3150 রিঙ্গিত ইএমজিএস নিয়ে 1000 রিঙ্গিত লাভ করে আপনার ইএমজিএস রিজেক্ট হলে তার কোনো যায় আসে না। এরকম মেন্টালিটি মালয়েশিয়াতে ম্যাক্সিমাম। সো এইগুলো নিয়ে আমি এর আগে অনেক কথা বলছি, ইন ফিউচারে হয়তো বা বলবো। সো আশা করি আপনাদের ডিসিশন নিতে হেল্প হবে। সো আমি কারো খারাপ চাই না, কারণ আমি চাই আপনি ভালো থাকেন, আমিও ভালো থাকি, আপনার ফ্যামিলি ভালো থাকুক, আমার ফ্যামিলি ভালো থাকুক। সো এটাই। সো নতুন ভিডিও সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার সাথে যদি কেউ পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান, কারণ আমি মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি, এবং অ্যাট দ্য সেম টাইম মালয়েশিয়াতে পড়াশোনা করি। আমি আইইউকেএল নিয়ে কাজ করি, আমি সিটি ইউনিভার্সিটিতে পড়ি, সিটি ইউনিভার্সিটিতে কাজ করি, সাইবারজা ইউনিভার্সিটিতে কাজ করি, ইন্তি ইউনিভার্সিটিতে কাজ করি, টেইলর্স ইউনিভার্সিটিতে কাজ করি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে কাজ করি। সো মালয়েশিয়ার ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সাথে আমার অফিসিয়াল এগ্রিমেন্ট আছে। সো আমার সাথে যদি পার্সোনাল যোগাযোগ করতে চান, ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডি লিঙ্ক, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে থেকে কালেক্ট করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি মালয়েশিয়াতে আপনার একটা সুন্দর জার্নি হবে। সো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।